আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আধুনিক সাহিত্য, বিশেষ করে সে কথা সাহিত্য হতে পারে, নাট্য সাহিত্য হতে পারে বা কাব্য সাহিত্য। ইন্টারভিউয়ের জন্য আপনারা কিভাবে পড়বেন তার একটা সলিউশন বের করেছি আমি, যে একটা স্টেপ বা একটা কৌশল অবলম্বন করলে সবগুলোই হয়ে যাবে। শুধু তাই নয়, যারা অন্যান্য পরীক্ষা দেবেন বিশেষ করে বাংলার উপর, এই পথটা অবলম্বন করলে আপনাদের কথা সাহিত্য বলুন, কাব্য সাহিত্য বলুন, নাট্য সাহিত্য ইজিলি হয়ে যাবে। তার জন্য আমি কিছু কৌশল অবলম্বন করেছি বা কিছু টিপস ব্যবহার করছি। সেই টিপসগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যেটা হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে। তো প্রথম টিপস হিসাবে আমরা পড়বো বিশেষ করে সাহিত্য জগতে পদার্পণ। লেখক বা কবি যে রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে পদার্পণ করছেন, তার রচনাকাল, তার প্রকাশকাল এবং রচনা নাম, এগুলো আমাদের দেখতে হবে। ফার্স্ট কাজ আমাদের। দ্বিতীয় যে কাজটা করব, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, দেখব কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে বাংলা ধরুন কারো কথা সাহিত্য, সেই কথা সাহিত্য সিলেবাসে কোনটা পড়ানো হচ্ছে। নাট্য সাহিত্য যাদের, তারা নাট্য সাহিত্যে কি পড়ানো হচ্ছে। যাদের ভাষাতত্ত্ব, তারা ভাষা সাহিত্যের কোন কোন অংশগুলো পড়ানো হচ্ছে, সেইগুলোর উপর আমাকে ফোকাস করতে হবে। দেখতে হবে কোনগুলো পড়াচ্ছেন, সেইগুলো একটু আমি জাস্ট ধারণা করে নেবো, যেহেতু সময় খুব কম। সেইগুলো ধরুন কথা সাহিত্য আমি বলি, ধরুন কথা সাহিত্যে চোখের পালি কোথাও পড়ানো হয়, কোথাও পথের পাঁচালী, কোথাও হচ্ছে ধাত্রী দেবতা, কোথাও হয়তো আরো অন্যান্য পড়ানো হচ্ছে, বা গণদেবতা বা আরণ্যক। তাহলে আমাকে কি করতে হবে? ধরুন আরণ্যক আমি কিভাবে পড়বো? আরণ্যকের রচনাকাল, প্রকাশকাল, পত্রিকায় প্রকাশ, রচনা স্থান, তিনি কোথাও বসে রচনা করছেন কিনা সেটা দেখবো। তারপর উৎসর্গ দেখবো, বিখ্যাত লাইন দেখবো, বিখ্যাত সমালোচনাগুলো আমরা দেখবো, তারা সেই সম্পর্কে কেউ কিছু বলছে কিনা, চরিত্র দেখবো। এই যে পুঙ্খানুপুঙ্খ বা ইংরেজি অনুবাদ হচ্ছে কিনা সেটা আমি দেখে নেব। কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে যেনারা পড়ান তারাই কিন্তু ইন্টারভিউ বোর্ডে থাকবেন। এটা কিন্তু সাইকোলজিক্যালি আপনাদেরকে দেখতে হবে। তাহলে দ্বিতীয় যে অপশন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো ফলো করে, আপনার যেটা যার কাব্য সাহিত্য সে সেটাকে ফলো করুন, যার নাট্য সাহিত্য সে নাট্য সাহিত্য ফলো করুন, এবং যার কথা সাহিত্য সে কথা সাহিত্যকে ফলো করুন। তৃতীয় যে কাজটা, আপনার হয়তো কারোর বাড়ি, ধরুন আমার যেহেতু নদিয়ার বাড়ি, তাহলে আমাকে প্রথম টার্গেট ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমাকে পড়তে হবে। কিরকম, ধরুন কখনো কখনো কথা প্রসঙ্গ হয়তো আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়, তো অটোমেটিক্যালি আপনি হয়তো বলে দিলেন যে নদিয়া বাড়ি। তখন নদিয়ার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম জিজ্ঞেস করতেই পারে আপনাকে। তার বিখ্যাত ব্যক্তি বলতে চাই তো আপনি বাংলা স্টুডেন্ট, তার জন্য বাংলা যারা লেখালেখি করছেন, যারা মৃত মানে মারা গেছেন এবং যারা বর্তমানে লেখালেখি করছেন, তাদের সম্পর্কে আপনাকে কিন্তু একটা স্বচ্ছ ধারণা লাগবে। কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। যদি কবি হয় তাহলে কবির দু একটা কবিতা পারলে মুখস্থ করবেন। শুধু তাই না, সেই কোনো হয়তো যদি উপন্যাসিক হয় তাহলে তার উপন্যাসগুলো সম্পর্কে একটু ধারণা রাখুন। চরিত্র হতে পারে, বা কি বই লিখেছেন সেগুলো হতে পারে, বা আরো কিছু কোনো পুরস্কার পেয়েছেন কিনা রিসেন্ট। আর একটা জিনিস, বর্তমানে রিসেন্ট কোনো ব্যক্তি তিনি মারা গেছেন কিনা সেটা কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে। তাই 3 নম্বর কাজটা ভীষণ, যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনি যেখানে অবস্থান করছেন সেই অবস্থানে যেসব সাহিত্যিকরা বা নাট্যকাররা বা উপন্যাসিকরা বা কবি আছেন তাদের সম্পর্কে একটু ধারণা রাখতেই হবে। 3 নম্বর যে কাজটা আপনাদের করতে হবে, সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট, লেখকদের প্রথম রচনাগুলো দেখতে হবে। মানে কোনো যদি কবি হন তাহলে তার প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতার নাম, ঠিক সেরকম উপন্যাসিক বা কথা সাহিত্য যেতে হয় সেই লেখকের প্রথম উপন্যাস, প্রথম ছোট গল্প, ঠিক সেরকম প্রথম নাটক, এই বিষয়গুলো আপনাকে একটু ধারণা রাখতেই হবে। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, প্রবর্তক। মানে ধরুন অমিত চাকর ছন্দের প্রবর্তক কে করছেন, মাইকেল মধুসূদন দত্ত, এইরকম কোনো সাহিত্যিক কোনো কিছু প্রবর্তনা করেছেন কিনা সেইগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, লেখকদের কোনো রচনার পূর্ব নাম, যেমন ধরুন আমাদের শেষের কবিতা মিতা, বা এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে যে কোনো রচনার পূর্ব নাম রয়েছে কিনা। শুধু তাই না, লেখকদের বাল্য নাম আছে কিনা সেগুলো একটু দেখতে হবে। কারণ বাল্য নাম কখনো কখনো ধরা হয়, বা কখনো কখনো দেখবেন পরীক্ষাও কিন্তু আসে। বাল্য নামের পাশাপাশি লেখকদের উপাধি দেওয়া হয়েছে কিনা দেখতে হবে। উপাধি বলতে ধরুন কোন হয়তো কেউ নির্জনতম কবি হতে পারে, কেউ শাব্দিক কবি হতে পারে। এই যে বিষয়গুলো আপনাদের, বা সব্যসাচী লেখক, এই যে উপাধিগুলো কে কাকে দিচ্ছে সেগুলো দেখতে হবে। বা ভাষাচার্য উপাধি, যাদের ভাষাতত্ত্ব সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ দিচ্ছে, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর একটা কাজ সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেখকরা কোনো পত্রিকা সম্পাদনা করছেন কিনা। খুব খুব ইম্পর্টেন্ট। ধরুন প্রমথ চৌধুরী যেমন সব থেকে বেশি জনপ্রিয়, তার কিন্তু দেখুন যে পত্রিকা সবুজপত্রের জন্য, সবুজপত্রে তিনি কি প্রবর্তনা করছেন, এই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অসমাপ্ত রচনা। কিরকম অসমাপ্ত রচনা? আমি একটা ইন্টারভিউ বোর্ডে গেছিলাম, আমাকে জিজ্ঞেস করছে, বলুন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত রচনা আছে? বললাম হ্যাঁ, কি?
সেটা বললাম এবং আপনি কি জানেন এই অসমাপ্ত রচনা কেউ সমাপ্ত করেছে কিনা? আমি বললাম, "হ্যাঁ স্যার।" তখন বললাম, এই অসমাপ্ত রচনাগুলোও আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আর সবথেকে গুরুত্ব সেটা হচ্ছে ব্যতিক্রমী রচনা। কিরকম ব্যতিক্রমী রচনা? কখনো, কখনো দেখবেন কোনো একজন কবি তিনি কিন্তু ২-১ টা উপন্যাস লিখে ফেলেছেন। এগুলো হয়তো অনেকে জানে না। যেমন ধরুন আমি যদি শঙ্খ ঘোষ দেখি, শঙ্খ ঘোষকে আমরা যতটা কবি হিসাবে জানি তার থেকে কিন্তু তিনি ২-১ টা উপন্যাস লিখেছেন। এই ব্যতিক্রম। ঠিক সেরকম ধরুন আমি যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখি তাহলে কিন্তু বঙ্কিমচন্দ্র ইংরেজিতে একটা উপন্যাস লিখেছেন। সেরকম অনেক কবিতাও লিখেছেন। এই ব্যতিক্রমগুলি দেখতে হবে। বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যদি দেখি, তিনি কিন্তু উপন্যাসিক কিন্তু দেখবেন নাটকও লিখেছেন। কখনো, কখনো কোনো ব্যক্তি দেখবেন শুধু নিজের উপন্যাসে আবার নাট্যরূপও দিয়েছে। সেগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে। এগুলো কিন্তু ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে কোনো চরিত্রে অভিনয়। কখনো, কখনো কোনো কবি বা নাট্যকার বা ঔপন্যাসিক যাই হোক না কেন, কখনো, কখনো দেখবেন কোনো চরিত্রে অভিনয় করেছেন। এগুলো খুব একটা গুরুত্ব নয় কিন্তু তাও দেখতে হবে। একটা জিনিস আপনারা দেখবেন যে তার কোনো রচনা বিশেষ করে গল্প বা কবিতা বা এইগুলো থেকে দেখবেন কখনো, কখনো নাট্যরূপ দিচ্ছে। দেখবেন অনেকেই বঙ্কিমচন্দ্র অনেক উপন্যাসে নাট্যরূপ হয়েছে। অমৃতলাল বসু থেকে শুরু করে এনারা দিয়েছেন। শরৎচন্দ্রেরও কিছু উপন্যাসে নাট্যরূপ তিনি নিজে দিচ্ছেন, তারাশঙ্কর দিচ্ছেন। এইগুলো আপনাদের দেখতে হবে। নাট্যরূপ কোনো গল্প হতে পারে, কোনো কবিতা হতে পারে বা কোনো উপন্যাসের কিন্তু নাট্যরূপগুলো আপনাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস আপনাদের দেখতে হবে সবথেকে, সেটা হচ্ছে কোনো, কোনো ক্ষেত্রে দেখা যায় ১ম রচনার পাশাপাশি দেখবেন বিখ্যাত রচনাগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে। বিখ্যাত রচনায় কখনো কোনো লাইন বা বিখ্যাত কাব্যগ্রন্থে কোনো কবিতা উদ্ধৃতি দিচ্ছে বা বিখ্যাত কোন, কোন মানে রচনার জন্য কে পুরস্কার পাচ্ছেন, সেইগুলো কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে কখনো, কখনো কোনো উপন্যাস বলুন বা কোনো নাটক বলুন, কখনো, কখনো দেখবেন কোনো দেশীয় হতে পারে কোনো বা বিদেশি কোনো রচনা দ্বারা প্রভাবিত হচ্ছে। শুধু তাই নয়, রচনার দ্বারা প্রভাবিত হওয়ার পাশাপাশি চরিত্রেও দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। সেগুলো দেখতে হবে। কখনো, কখনো ম্যাকবেথের দ্বারা হতে পারে, কখনো, কখনো শেক্সপিয়ারের কোনো রচনার দ্বারা হতে পারে। এরকম বা ওয়ার্ডসওয়ার্থের দ্বারা এইগুলোকেও আপনাকে ধারণা করতে হবে। এগুলো শুধু ইন্টারভিউর জন্য বলছি না কিন্তু। যারা এসএলএসটি বলুন, এমএসসি বলুন, পিএসসি বলুন, যে সিলেবাসে যেটা আছে না কেন এইভাবে পড়ুন, তাহলে কিন্তু আপনার সলিউশনটা খুব সহজ হয়ে যাবে। শুধু তাই না, আরো অনেক আছে সেই টিপসগুলো বলছি। তাহলে কখনো, কখনো সম্পাদনাগুলোও দেখতে হবে। কখনো, কখনো দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক রচনার সম্পাদনা করেছেন, বিশেষ করে সংস্কৃত সাহিত্যের। ঠিক সেরকম রবীন্দ্রনাথও দেখবেন একটা কাব্য সংকলন করেছেন, বিশেষ করে বাংলা কাব্য পরিচয়। এইগুলো একটু জানতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে কখনো, কখনো লেখকদের বিখ্যাত চরিত্র স্রষ্টা। কে কোন চরিত্র সৃষ্টি করেছেন। যেমন যাদের কথা সাহিত্য অবশ্যই তারা কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে গোয়েন্দা চরিত্র কাকাবাবু বলুন বা টেনিদা বলুন, এই যে বিষয়গুলো একটু আপনাদেরকে দেখতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কখনো, কখনো বিখ্যাত গ্রন্থগুলো দেখবেন চলচ্চিত্রায়িত হয়েছে। সেই চলচ্চিত্রগুলো দেখবেন যে কোন কে পরিচালক, সেই চলচ্চিত্রে বিখ্যাত চরিত্রে কে অভিনয় করছে। কখনো, কখনো বিখ্যাত রচনার অনুবাদগুলো আপনার দেখতে হবে। কে অনুবাদ করছে, কি নামে করছে, শুধু বাংলা ভাষায় থেকে ইংরেজি ভাষা নয়, ইংরেজি ভাষা থেকে আরো অন্যান্য ভাষায় কি অনুবাদ করছে সেগুলোও দেখতে হবে। সবথেকে যেটা লেখক বা লেখিকাদের বিশেষ করে জীবনীগুলো একটু দেখতে হবে। কিরকম ধরুন আমি যদি আপনাকে হয়তো বলতে পারে যে বঙ্কিমচন্দ্র যাদের কথা সাহিত্য স্পেশাল পেপার, তাকে বলা হলো যে বলুন তো দুজন বিশেষ করে বঙ্কিমচন্দ্র জীবনীকার বলুন। তখন অবশ্যই আপনারা বলবেন অমৃতসূদন ভট্টাচার্য যেমন বঙ্কিম জীবনী। এরকম কিছু গ্রন্থ সমালোচনামূলক বই আপনাদের পড়তে হবে। যারা রবীন্দ্রনাথকে নিয়ে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে, রবীন্দ্রনাথকে দিয়ে কিছু লোক আলোচনা করুন কয়েকজনের যারা রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করেছে, তখন প্রভাত কুমার থেকে শুরু করে আপনাদের আরো অনেকের নাম বলতে হবে। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অসংখ্য যারা ব্যক্তি আছে। তাহলে আরেকটা জিনিস সবথেকে যেটা যারা কথা সাহিত্য নিয়ে পড়বেন, তাহলে কথা সাহিত্য বিষয়ে কিছু বই পড়তে হবে আপনাদের। বিশেষ করে ধরুন বাংলা উপন্যাসের ধারা, বাংলা উপন্যাসের কালান্তর, বিশেষ করে দেখবেন একটা বই, এইগুলো দেখতে হবে। যারা কাব্য সাহিত্য নিয়ে পড়ছেন, বিশেষ করে কাব্য থেকে যেসব সমালোচনাগুলো গ্রন্থ রয়েছে সেইগুলো দেখুন। যারা নাট্য সাহিত্য নিয়ে পড়ছেন, নাট্য নিয়ে যেসব বইগুলো আলোচনা হয়েছে বিশেষ করে সেই সমালোচনাগুলো গ্রন্থগুলো পড়ুন, কারণ গ্রন্থগুলোর নাম সম্পর্কে কখনো কখনো তারা জিজ্ঞাসা করে। ঠিক সেই রকম ভাষাতত্ত্ব অবশ্যই রামেশ্বর শ থেকে শুরু করে পবিত্র গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা বই লিখেছে, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাদের বইগুলো দেখুন। এগুলো কখনো কখনো ধরে থাকে। এইগুলো আপনাদের ফোকাস করুন বা এইগুলো আপনারা যদি এইভাবে পড়তে পারেন, তাহলে এসএলএসটি পরীক্ষা বলুন বা ইন্টারভিউ বলুন, যা কিছু বলুন না কেন সব জায়গায় কিন্তু আপনারা সফল হবেন। ২-৩টে বিষয় আছে, সেইগুলো একটু দেখে নিই। কিরকম বিষয়? যে দেখবেন একই নামের রচনা, বিশেষ করে ধরুন ঘরে বাইরে, এটাই বলেছি, ঘরে বাইরে দেখবেন উপন্যাস রয়েছে, ঘরে বাইরে প্রবন্ধ রয়েছে। এই যে একই নামের রচনার অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে সেটা কি জাতীয় রচনা,
প্রবন্ধ নাকি উপন্যাস নাকি কাব্যগ্রন্থ, এগুলোটি দেখতে হবে। একই নামের রচনা। আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কোনো বাজেয়াপ্ত গ্রন্থ। বিশেষ করে দেখবেন পথের পাঁচালী বাজেয়াপ্ত হচ্ছে, ঠিক সেরকম নজরুলের কিছু বই বাজেয়াপ্ত হচ্ছে, সেই বইগুলো একটু দেখতে হবে। শুধু তাই না, আরেকটা দেখবেন বারোয়ারি উপন্যাস। কখনো কখনো দেখবেন ঔপন্যাসিকরা বিশেষ করে বা ছোট গল্পকাররা দেখবেন কখনো 10-12 জন মিলে কোনো বারোয়ারি উপন্যাস লিখছে, সেইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। শুধু তাই না, কখনো কখনো দেখবেন কোনো রচনা কারোর নির্দেশে লিখছেন বা কারো অনুরোধে লিখছেন, সেইগুলোও কিন্তু দেখতে হবে। কখনো কখনো পরীক্ষায় দিতে পারে বা কার নির্দেশ লিখছেন, এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। তাহলে মোটামুটি এই ছিল আজকের আলোচনা। তাহলে আমাদের প্রথম কিছু বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমে যেটা আপনাদের সাহিত্য জগতে পদার্পণ, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেগুলো পড়ানো হচ্ছে সেইগুলো ফোকাস করুন। তারপরে লেখকদের ব্যতিক্রমী রচনাগুলো দেখুন, বিশেষ করে যারা যেখানে বিশেষভাবে মেন ছাড়াও কখনো কখনো যেগুলো লিখছেন সেইগুলো দেখুন। তারপরে আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী কোন কোন লেখক রয়েছেন সেইগুলো দেখুন। তারপরে লেখকদের প্রথম রচনাগুলো দেখুন, বিখ্যাত লাইনগুলো দেখুন, বিখ্যাত উপন্যাস বা বিখ্যাত কাব্যগুলো কারা অনুবাদ করছে ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষায়, সেইগুলো দেখুন। এই যে বিষয় বা সম্পাদনা করছেন কিনা কোনো পত্রিকা, সেইগুলো দেখুন, বা সম্পাদক বিশেষ করে সংকলন করছেন কিনা সেইগুলো দেখুন, বিখ্যাত চরিত্রগুলো দেখুন, উৎসর্গগুলো দেখুন, পূর্ব নামগুলো দেখুন। এই যে বিষয়গুলো আপনারা যদি মোটামুটি দেখতে পারেন, তাহলে কথা সাহিত্য বলুন, নাট্য সাহিত্য বলুন, প্রবন্ধ সাহিত্য বলুন, সেগুলো ইজিলি পাস করবেন। এবার হয়তো আমি অন্য ধরনের একটু কথা বলি, যাদের ধরুন কাব্য সাহিত্য, তাহলে কাব্য সাহিত্য যাদের আছে তাদের কিন্তু একেবারে কাব্য সাহিত্যের ইতিহাস ঘেঁষে পড়তে হবে। কিরকম ভাবে কাব্য সাহিত্য সৃষ্টি কিভাবে হচ্ছে, সেখানে কোথায় প্রথম কাব্যের লক্ষণ পাওয়া যাচ্ছে, ঠিক সেরকম তাদের কথা সাহিত্য সেরকম ধরুন উপন্যাসের লক্ষণ বলুন বা ছোট গল্পের লক্ষণ, হ্যাঁ, এইগুলো আপনাদের দেখতে হবে, ইতিহাসগুলো ঘাঁটতে হবে। প্রাচীন সাহিত্যে কোনো উপন্যাসের লক্ষণ আছে কিনা, বা যাদের নাট্য সাহিত্য, দেখবেন নাট্য সাহিত্য অলরেডি আমাদের বিশেষ করে চর্যাপদে কিন্তু নাট্য লক্ষণ, বুদ্ধ নাটকের কথা বলা আছে। এখান থেকে আস্তে আস্তে অনেক দেখবেন সংস্কৃত নাটক বিশেষ করে অনেকেই রচনা করছে, বিশেষ করে চৈতন্য চন্দ্রোদয়, এইগুলো যেমন পরমানন্দ সেন বা কবি কর্ণপুরের, এই যে বিষয়গুলো বেসিক থেকে আপনি আস্তে আস্তে দেখবেন কোনটা প্রথম মৌলিক নাটক, কোনটা প্রথম সামাজিক নাটক, কোনটা এই ধরনের বিষয়গুলো আপনারা আস্তে আস্তে দেখে তারপরে নাট্যকারের বিখ্যাত রচনাগুলো সম্পর্কে আপনারা দেখুন। দ্বিজেন্দ্রলাল রায়, যেগুলো বেসিক পড়ানো হয়, যাদের সিলেবাসে পড়ানো হয়, ঠিক সেরকম তাদের কথা সাহিত্যিকগুলো তাদেরটা পড়ুন, যাদের নাট্যকার তাদের নাটক যেগুলো পড়ানো হয় সেইগুলো পড়ুন, তাহলে দেখবে একেবারে পার হয়ে যাবেন। বিশেষ করে বিখ্যাতগুলোই পড়ুন, কারণ বিখ্যাতর বাইরে খুব কম অখ্যাত লোকদের ধরা হয়। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো অনুরোধ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন নিঃসন্দেহে। তো যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।